ডেডলাইন পার শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে ভাঙা শুরু হলো। বুলডোজার নিয়ে এসে ভাঙা হচ্ছে শওকত মোল্লার ছেলের বেআইনি ক্যাফে। ক্যানিং এর মৌখালীতে মাতলা নদীর চর দখল করে তৈরি হয়েছিল ক্যাফে অরণ্যের কূলে। ঘটনাস্থলে হাজির এসডিপিও ক্যানিং এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। কথা বলে নেব আমাদের প্রতিনিধি আবির দত্তের সঙ্গে। আবির, 29শে জুন পর্যন্ত ডেডলাইন বেঁধে দিয়েছিল জেলা প্রশাসন, ডেডলাইন পার ভাঙা শুরু হলো। দেখো, যেমনটা তোমায় জানাচ্ছিলাম, ডেডলাইন ইতিমধ্যে পার হয়েছে। অরণ্যের কূলে যে ক্যাফে রয়েছে শওকত মোল্লার ছেলে, সেটা ভাঙার কাজ শুরু করা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে। নিয়ে আসা হয়েছে বুলডোজার এবং আজকে সকাল থেকেই ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিকদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হয়েছিল। জীবনতলা থানার পুলিশও সেখানে উপস্থিত হয় এবং আমরা জানি যে এনআইএ গ্রেপ্তার করেছিল শওকত মোল্লাকে। বর্তমানে জেল হেফাজত থেকে তাকে আবারও পিসিতে নেওয়া হয়েছে জীবনতলা থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে। সেখানে 18 এবং একদিকে যেমন এই বিষয়, অন্যদিকে তার ছেলে ইমরান মোল্লাকে গত 18ই জুন এসডিও অফিসে হাজির হতে বলে নোটিশ দেওয়া হয়েছিল। ইমরান নিজে না গেলেও তার আইনজীবীরা গিয়ে নোটিশ জমা দিয়ে আসে। জেলা প্রশাসনের তরফ থেকে নোটিশে বলা হয় যে শওকত মোল্লার যে ছেলে বা পুত্র, আইনজীবীরা তারা কিন্তু তাদের বিষয় নিয়ে কিন্তু আইনজীবীরা তাদের বক্তব্য দেন এবং ওই নথি যেটা দেওয়ার কথা সেটা দেওয়া হয়নি বলে জেলা প্রশাসন সূত্রে খবর। এবং ইমরান মোল্লাকে 7 দিনের মধ্যে নিজের খরচে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে দেওয়ার কথাও বলা হয়। 29শে জুন পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল। কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে যে ক্যানিং এর মৌখালীতে যে মাতলা নদীর চর রয়েছে, সেই চর দখল করে অরণ্যের কূলে ক্যাফে বানানো হয়েছিল, যেটা বিলাসবহুল ক্যাফে। নদীর চর দখল করে এই ক্যাফে বানানোতে যেটা সমস্যা হলো সেটা হচ্ছে যে পরিবেশের ক্ষতির সঙ্গে সঙ্গে নদীর নাব্যতা কমে যাওয়া এবং তার সাথে সাথে বেআইনি কার্যকলাপ। এবং যেহেতু শওকত মোল্লা সে নিজে বিধায়ক ছিল এবং তার প্রভাব খাটিয়ে তার ছেলের এই যে বিলাসবহুল যে ক্যাফে, সেই ক্যাফে দিনের পর দিন চলেছে। যে ক্যাফেতে তল্লাশি করতে উঠেছিল এনআইএ, তখনই সামনে আসে যে এত বড় ক্যাফে মাতলা নদীর চরের ওপরে কিভাবে তৈরি হলো, তাই নিয়ে ওঠে প্রশ্ন। বর্তমানে জেলা প্রশাসনের তরফ থেকে সেই ক্যাফে ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করা হয়েছে। একেবারেই ছবি আমরা দেখতে পাচ্ছি আবির, যেখানে ইতিমধ্যেই কিন্তু বুলডোজার দিয়ে ক্যাফে ভাঙার কাজ চলছে। সরকারি জমির 7.26 একর জবরদখল করে এই বেআইনি বিলাসবহুল ক্যাফে তৈরি করেছিল শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। আগেই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল 29শে জুন। বিএলএলআরওকে বলা হয়েছিল রিপোর্ট দিতে এবং নির্ধারিত সময়ের মধ্যে যদি শওকত মোল্লার ছেলে নিজের খরচে এই বেআইনি ক্যাফে না ভাঙেন, তাহলে জেলা প্রশাসন শওকত মোল্লার ছেলের কাছ থেকে খরচ নিয়ে এই ক্যাফে ভাঙবে। এমনটাই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল নোটিশে। ভাঙেননি, উদ্যোগ নেননি ইমরান মোল্লা, তবে ক্যাফে খালি করা হয়েছিল, সেই ছবি আপনাদের আমরা দেখিয়েছিলাম। আর এবার কিন্তু ক্যাফে ভাঙার কাজ শুরু করে দিয়েছে প্রশাসন। আসছি পরের খবরে। উস্কানিমূলক মন্তব্যের মামলায় কণ্ঠস্বরে নমুনা নিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের তলব করা হলো। 8ই জুলাই সকাল 10টায় বিধাননগর আদালতে গিয়ে নমুনা দিতে হবে তাঁকে। এর আগে মঙ্গলবার ডাকা হলেও হাজিরা দেননি তিনি। ডিজে মন্তব্য মামলায় চাপ ক্রমেই বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর ফের গলার স্বরে নমুনা দেওয়ার জন্য তলব করা হলো তাঁকে। ডিজে মামলা, যেটা বাগুইহাটি থানায় প্রথমে রুজু হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে বিধাননগরের সাইবার ক্রাইম এই গোটা মামলার তদন্তভার নিজেদের হাতে নেয় এবং তারপরে সিআইডি এর তদন্ত নেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা তলবও করে। এবার সেই মামলাতে কণ্ঠস্বরের যে নমুনা, সেটা সংগ্রহ করার জন্য আগামী 8 তারিখ সিআইডি সূত্রে খবর এই আদালতে আমরা যেখানে এখন রয়েছি সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন এবং তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। বিধানসভা ভোটের প্রচারে বারবার এই মন্তব্য করতে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। ভোটে ভরাডুবির পর এই মন্তব্যের প্রেক্ষিতেই উস্কানিমূলক ভাষণ, হুমকি এবং শান্তি বিঘ্নিত করার মতো অভিযোগে বাগুইয়াটি থানায় অভিযোগ দায়ের হয়। এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
তার আবেদনের ভিত্তিতে 21শে মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন? এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এরই মধ্যে মূল মামলায় বিধাননগর আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার বিকেল 4টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার গলার স্বরের নমুনা দিতে হবে। সেই নির্দেশও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। মঙ্গলবার সেই মামলায় জোর ধাক্কা খান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করেছেন যে কণ্ঠস্বর তার। বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর তারই হয় তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধা কোথায়? সওয়াল জবাব শেষে বিধাননগর আদালতের নির্দেশে কোনো স্থগিতাদেশ দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, মেলেনি রক্ষা কবচ। উল্টে অন্য বিচারপতির এজলাসে মামলা চলার কারণে এই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলার শুনানি হবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। প্রশাসনিক নির্দেশে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী। যেহেতু ডিজে মামলা বিচারাধীন আছে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে, তাই মামলা থেকে সরে দাঁড়ান বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলা ফেরত যায় প্রধান বিচারপতির কাছে। এবার দুটি মামলার শুনানি হবে বিচারপতি ভট্টাচার্যের এজলাসে। এদিকে মঙ্গলবার বিধাননগর আদালতের দেওয়া ডেডলাইন পার হয়ে গেলেও হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে 8ই জুলাই অর্থাৎ আগামী বুধবার ফের তলব করা হয়েছে তাঁকে। ওই দিন সশরীরে আদালতে গিয়ে গলার স্বরে নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কোর্টের আমি নিশ্চয়ই কোর্টের একটা বিষয়, কোর্টের বিষয়ে কোনো মন্তব্য করব না। এটা কোর্টের রায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনে লড়াইটি লড়েছেন, ফলে কোর্ট কিছু বললে আমি সেই বক্তব্য বলবো না। আমার কণ্ঠস্বর আমি যদি দোষ না করে থাকি তাহলে আমার দিতে বাধা কোথায়? এই নিয়ে 14 বার হাইকোর্টে যাবারই বা কি আছে? সোজা কথা, এখন বোঝাই যাচ্ছে কিছু একটা গোলমাল আছে, সেই জন্য ডিলেটারি ট্যাকটিক্সে খেলছি। আগামী সপ্তাহে বুধবার সকাল 10টায় বিধাননগর আদালতে অ্যাডিশনাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হবে। থাকবেন সিআইডি তদন্তকারী অফিসার ও একজন বিশেষজ্ঞ। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বিধানসভা নির্বাচনের প্রচারে ডিজে বাজানো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে নিয়ে একেবারে বাগুইআটি থানায় যে অভিযোগ করেছিলেন রাজীব সরকার, তিনি এবার কালীঘাট থানায় নতুন অভিযোগ দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নিরাপত্তা রক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগে এবার পুলিশের দ্বারস্থ হলেন রাজীব সরকার। ওইভাবে পাদানিতে লোক দাঁড়িয়ে ওনাকে সিকিউরিটি দেওয়ার নাম করে লোক ঝুলতে ঝুলতে গেছে। কাল যদি উনি পড়ে যেতেন, কোনো একটা লোক যদি ধরুন অ্যাক্সিডেন্টে পড়ে যেতেন, বা ধরুন ওই লোকের জন্য যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট অন্য কারোর হতো, তার দায়ভার কি অভিষেক ব্যানার্জি নেবেন? একদিকে ডিজে মন্তব্য মামলায় বড়সড় চাপের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে তার বিরুদ্ধে কালীঘাট থানায় নতুন অভিযোগ দায়ের হলো। এবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে এই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা বলয়ে দেখা যায় এই ছবি। গাড়ির ভিতরে অভিষেক, বাইরে ফুটবোর্ডে দাঁড়িয়ে তার নিরাপত্তা রক্ষীরা। এই ঘটনা নিয়ে এবার পুলিশের দ্বারস্থ হলেন রাজীব সরকার নামে এই ব্যক্তি, যিনি এর আগে ভোট প্রচারে বারবার ডিজে বাজানো সংক্রান্ত মন্তব্য নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় নতুন অভিযোগ দায়ের করলেন রাজীব সরকার। সেই রাজীব সরকার যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিধাননগর সাইবার পিএসে প্রথম অভিযোগ করেছিলেন ডিজে মামলা। সেই রাজীব সরকার এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে গাড়িতে চড়েন সেই গাড়ির যে ফুটবোর্ড রয়েছে সেই ফুটবোর্ডে বেআইনিভাবে লোক ঝুলিয়ে, অর্থাৎ কিনা যার নিরাপত্তা রক্ষী যারা রয়েছে তাদেরকে কিন্তু এভাবে নিয়ে যেতেন। রাজপথে যখন গাড়ি চলছে সেই অবস্থায় আমরা দেখেছি, যেটা আপনার পাদানি, যেটা পাদানি বলে ফুটবোর্ড, ওই ফুটবোর্ডের উপরে উনি দুদিকে লোক দাঁড় করিয়ে রাখতেন নিরাপত্তার নামে। আইনের কিছু পরিভাষা আছে। তো আমার ইচ্ছে হলো আমি কালকে এইভাবে নিয়ে যেতে পারি না। এর দায়ভার অভিষেক ব্যানার্জির। কারণ হচ্ছে গাড়ি হয়তো উনি ভাড়া নিতে পারেন বা গাড়ির মালিক হয়তো অন্য কেউ হতে পারেন, কিন্তু গাড়ি যিনি চড়ছেন তার সে নিজের নিরাপত্তার নামে সে এইরকম ভাবে গাড়ি লোক নিয়ে যাচ্ছে। তো এটা তো অপরাধ তো অবশ্যই, এবং এর দায়ভার অভিষেক ব্যানার্জির, এর দায়ভার গাড়ির ড্রাইভারের না। কারণ নির্দেশটা দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি। নিরাপত্তা রক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ জানালেন সেই রাজীব সরকার।
অভিযোগ জানালেন কালীঘাট থানায়? হ্যাঁ, আমরা অভিযোগ জানিয়েছি, বিএনএস এর আন্ডারেই আমরা অভিযোগ জানিয়েছি। আমরা বিএনএস প্লাস মোটর ভেহিকেল অ্যাক্ট দুটোই জানিয়েছি। এই অভিযোগের প্রেক্ষিতে এবার কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই দেখার। হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে আগেই ভুরি ভুরি অভিযোগ তুলেছিলেন উপভোক্তারা। এবার জনস্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিধি লঙ্ঘন, চিকিৎসায় অযোগ্যদের অংশগ্রহণ সহ একাধিক ক্ষেত্রে থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। অভিযোগের প্রেক্ষিতে কড়া তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিক ওষুধ খাওয়ার পরে সমস্যা কমার বদলে আরো বেড়ে গিয়েছিল। দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, পোশাকি নাম সেবাশ্রয়। তৃণমূল ক্ষমতা থাকাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে হওয়া বিরাট স্বাস্থ্য শিবির, একেবারে প্রিমিয়াম ফ্যাসিলিটি বলে ঢালাও প্রচার করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। বুধবারই দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় নিয়ে 12 পাতার অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। অভিযোগপত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ও সেবাশ্রয় 2 এই দুটি স্বাস্থ্য শিবির নিয়ে জনস্বাস্থ্য সংক্রান্ত বিধি লঙ্ঘন, চিকিৎসায় অযোগ্যদের অংশগ্রহণ, চিকিৎসা সংক্রান্ত বিধি লঙ্ঘন, রোগ নির্ণয়কারী যন্ত্রপাতি ব্যবহারের নিয়ম না মানা, সরকারি সম্পদের অপব্যবহার, আর্থিক অনিয়ম, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। দেখুন, অভিষেক ব্যানার্জি আমাদের ডায়মন্ড বাসে মাথায় দিনের পর দিন তাদের টুপি পরিয়েছে, তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ইজ নাথিং বাট এ ট্রেটার প্লাস সাইকো। ও বিভিন্ন হাতুড়ে ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তারদের দিয়ে সেবাশ্রয় ক্যাম্প করেছে। 12 পাতার এই অভিযোগপত্রের ছত্রে ছত্রে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। অভিযুক্ত হিসেবে প্রথমেই নাম রয়েছে তার, 2 নম্বরে নাম রয়েছে তার আত্মসহায়ক সুমিত রায়ের। অভিযোগপত্রের শুরুতেই বিজেপি নেতা দাবি করেছেন তিনি যেসব তথ্য দিয়েছেন তা এমন সব বিষয় সামনে নিয়ে আসে যা চিকিৎসা সংক্রান্ত পরিষেবা, নিয়ন্ত্রিত রোগ নির্ণয় সরঞ্জাম, অস্থায়ী মেডিকেল ক্যাম্প, রোগী সুরক্ষা, চিকিৎসা সংক্রান্ত নথিপত্রের সংরক্ষণ এবং অন্যান্য আইন লঙ্ঘন নিয়ে অবিলম্বে পুলিশি তদন্তের দাবি করে। যার মধ্যে রয়েছে সেবাশ্রয় ক্যাম্পে থাকা চিকিৎসকদের পরিচয় সংক্রান্ত অভিযোগ। বলা হয়েছে উপভোক্তাদের থেকে নেওয়া পরামর্শপত্র এবং চিকিৎসা সংক্রান্ত নথিগুলি থেকে চিকিৎসকদের পরিচয়, তাদের রেজিস্ট্রেশন নম্বর, প্রাতিষ্ঠানিক পরিচয়, চিকিৎসা সংক্রান্ত নথির যথাযথ সংরক্ষণ, আইন অনুযায়ী প্রেসক্রিপশন লেখার বিষয়ে গুরুতর প্রশ্ন ওঠে। অভিযোগের প্রথম কথা হচ্ছে যে ও যে সমস্ত ডাক্তারদের ইউজ করছিল তারা অধিকাংশ নন রেজিস্টার্ড, তাদের মেডিকেল কোয়ালিফিকেশন ছিল না। এবং দেখা গেছে আমার কাছে প্রচুর ডকুমেন্টস জমা দিয়েছে আজকে যে অনেকে হচ্ছে হাতুড়ে, অনেকে হোমিওপ্যাথি ডাক্তার, অনেকে স্টুডেন্ট, তাদের দিয়ে ওরা রোগীদের পরিষেবা দিয়েছে। এই প্রেক্ষাপটে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। না, অভিযোগ এসেছে, আমি দেখেছি। এখানে এসপি আছেন, তিনি তদন্ত করবেন এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম। ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করার করা হবে। সেবাশ্রয় সম্পর্কে আমি কোনো কালেই বিশদ জানি না, আমি কোনো মন্তব্য করতে পারবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান ও বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডলেরও নাম রয়েছে বিজেপি নেতার অভিযোগপত্রে। সন্দীপ সরকার, আশাবুল হোসেন ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। ওষুধ খেয়ে কারো রোগের মাত্রা আরও বেড়েছে, কেউ বলছেন ওষুধ খেয়েও কোনো উপশমই হয়নি। এদিনও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে এমনই অভিযোগ তুললেন উপভোক্তারা। সিংহভাগেরই দাবি চিকিৎসা করেছিলেন অল্প বয়সীরা। অভিযোগকারী বিজেপি নেতার দাবি চিকিৎসা সংক্রান্ত বিধি মেনে চলা হয়েছিল কিনা খতিয়ে দেখা দরকার। ওরা ওষুধ দিয়েছিল মাথা যন্ত্রণার, আরো এখানে বেশি মাথা ঘুরছিল। ওষুধ খেয়েছি, খেয়ে কিছুই হয় না। কারো ওষুধ খেয়ে উল্টো ফল হয়েছে, তো কারো ওষুধ খাওয়ার পরেও কোনো উপশমই হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বুধবার যখন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি পুলিশে অভিযোগ দায়ের করলেন, সেদিনই এই নিয়ে নানা অভিযোগ করলেন সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া একাধিক উপভোক্তা, যেমন বিষ্ণুপুরের বাসিন্দা প্রিয়াঙ্কা পুরকায়। দক্ষিণবাগী সেবাশ্রয় যেখানে হয়েছিল ওখানে আমি গিয়েছিলাম, আমার গাইনি প্রবলেম আর কোমরের যন্ত্রণার জন্য আমি গিয়েছিলাম। ওখানে যে ওষুধটা দেওয়া হয়েছিল চিরকুটেলিকে পাশের কাউন্টার থেকে নিয়ে নিতে বলা হয়েছিল। দেখছি ওষুধ খাওয়ার পরে যন্ত্রণা আরো বেড়ে যাচ্ছে, তারপরে আমি ফেলে দিয়েছিলাম। লেগেছিল, ডাক্তারখানায় গিয়েছিলাম, ওই অল্প বয়সের বাচ্চা ডাক্তার দেখেছিল, কিন্তু খেয়ে কিছু হয়নি। লাইন প্রচুর দিয়েছি, লাইন দেখিয়ে আবার পানাকুয়ায় পাঠিয়েছিল, সেখানে গিয়েছি, খেয়ে কিচ্ছু হয়নি। ওষুধ খেয়ে চশমা দেয়নি, দেওয়ার কথা ছিল। একই অভিযোগ বিষ্ণুপুরের এই বাসিন্দা শঙ্কর শর্মা, সুচিত্রা মণ্ডলদের। ওখানে যাওয়া হলো, ওরা একটা চিরকুটে লিখে দিল, ওই প্রেসার কিছু মাপা হলো না, কোনো কিছু না। একদিন খাওয়ার পরে ওটার আরও কন্টিনিউ বেড়ে গেল। সমস্যা ছিল, কোমরের সমস্যা ছিল, কোমরের যন্ত্রণা এবং ঘাড়ের সমস্যা ছিল, ঘাড়ের যন্ত্রণা। পরের দিন এসএসকেএমে নিয়ে যাওয়া হলো,
হ্যাঁ, এখন বর্তমানে সুস্থ আছে। সেবার চিকিৎসায় কোনো লাভ হয়নি। আমাদের ওই চোখের জন্য সমস্যা, ঘাড় যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, দেখে মানে ওষুধপালা দিয়েছিল, ওতে কিছু কাজ হয়নি। চশমা দেওয়ার কথা ছিল, দেয়নি। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির অভিযোগ, কর্মসূচি চলাকালীন সমস্ত প্রযোজ্য আইনি অনুমোদন, রেজিস্ট্রেশন, নথিপত্র সংরক্ষণের বাধ্যবাধকতা এবং পরিচালনগত সুরক্ষা বিধি যথাযথভাবে মেনে চলা হয়েছিল কিনা তা দেখা দরকার। কালকে দেখালেন, আমি দেখালাম একজনের পা কেটে বাদ করেছে, একজন মহিলার, এই সেবাশ্রয় থেকে রেফার করা হয়েছিল তাকে, তার জলযন্ত্র একজন সুস্থ মহিলাকে পা কেটে বাদ দিয়ে দিল। এটাকে ছাড়া যাবে না। সেবাশ্রয় ক্যাম্পে এসে উপকার পাওয়ার সংখ্যাটা 1 মিলিয়ন ছাড়িয়ে গেছে বলে ক্ষমতায় থাকাকালীন ঢালাও প্রচারও করেছিল তৃণমূল। এখন তা নিয়ে সামনে আসছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও ঝিলাম করঞ্চায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.